আসসালামু আলাইকুম। ভারতের মুখশ্রীতে এক ভয়ঙ্কর কালো জাদুকার রূপে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ভারতের কত দূর পর্যন্ত কতটা ভিত নাড়িয়ে দিয়েছেন যে ভারতের সবচেয়ে বাঘা বাঘা সবচেয়ে রাষ্ট্রকে নিয়ে যারা মূলধারার পরিচালক তারা কথা বলতে শুরু করেছেন, মুখ খুলছেন। এবং জনাব তারেক রহমানের এত একটি শক্ত স্মার্ট অবস্থানের জন্যই ভারতের একেবারে অভ্যন্তরীণ পেটের কথা তারা উগরে দিতে বাধ্য হচ্ছে। আসুন এক এক করে সমালোচনার মুখোমুখি হই। প্রথমত ভারতের প্রাক্তন কূটনীতিক বিদ্যাভূষণ সানি তিনি বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে না আসাটা তাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের যে যোগাযোগের একটি মাধ্যম সেটা দূরত্ব বাড়াইতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। সরাসরি হুমকি দিচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয় জন হচ্ছে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মৃণাল। তিনি বলছেন তারেক রহমান নিজের গর্ত নিজেই খুঁজছেন। ভারতের জন্য ভারতে যদি তিনি না আসেন তবে বাংলাদেশের যে ভারতের সাথে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য, স্বাস্থ্য নিয়ে যেসব দ্বার উন্মুক্ত ছিল সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। আর এক কূটনীতিক বিনা সিকরি তিনি বলছেন বাংলাদেশের এই সিদ্ধান্ত রূঢ় ও অহংকারী। এ তো গেল একেবারে ভারতের মোদির থেকেও এরা কিন্তু শক্তিশালী মানুষ। মোদি তো একটি রাজনৈতিক দলের হয়ে সরকার পরিচালনা করেন, কিন্তু এইসব ব্যক্তিরা এরা পুরো রাষ্ট্রকেই পরিচালনা করেন, যেই ক্ষমতা আসুক না কেন। এরা ভারতের মুখপাত্র চিন্তাধারার ভিতরে থাকে। এদের থেকে ভারত যেই সরকার পরিচালনা করতে আসুক না কেন এদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকে। এ তো ব্যক্তিগত পর্যায়ে। ভারতের মিডিয়াগুলো আরও বেশি অ্যাগ্রেসিভ, ভয়ানক কিছু তথ্য উগরে দিচ্ছে ভারত সরকারের পক্ষ হয়ে। তারা বলছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কট্টরপন্থী ইসলামী সেকুলারদের দ্বারা, অর্থাৎ সরাসরি জামাতের কথা বলছে, জামাত জুলাই আগস্টের অভ্যুত্থানের যেসব ইয়াং জেনারেশন অর্থাৎ এনসিপির কথা বলছে। এইসব উগ্রবাদী, তারা উগ্রবাদী বলে, অর্থাৎ শেখ হাসিনাকে একঝাঁক সন্ত্রাসী দুষ্কৃতী উগ্রবাদীরা সরকার থেকে উৎখাত করেছে, তারা সেটাই বলে। তাদের চাপে তারেক রহমান ভারতে আসছে না। কত বড় সাংঘাতিক একটি একেবারে মৌলিক বিষয়ে তারা হাত দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকার পরিচালিত হচ্ছে উগ্রবাদী মুসলমানদের দ্বারা, জামাত ইসলামের দ্বারা বা এনসিপির দ্বারা। আর জাস্ট সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের প্রধান জনাব তারেক রহমান শুধু সিংহাসনে বসে আছেন। কতটা নিচু চোখে তারা এই সরকারকে দেখছে বা ভাবছে, বা কতটা পরনির্ভরশীলতার ভিতরে এই সরকার আছে সেটা তারা ইনডাইরেক্টলি বোঝাবার চেষ্টা করছেন। এই সব জায়গা থেকেই স্পষ্ট হয়ে উঠেছে যে জনাব তারেক রহমান কতটা দৃঢ় অবস্থান এবং ঠিক সম্পূর্ণ সঠিক একটি ওয়েতে এগোচ্ছেন। সবচেয়ে তারা যেখানে একেবারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের চাপে ফেলবার জন্য চেষ্টা করেছে সেটা হলো বাংলাদেশে আবার জঙ্গিবাদী বা উগ্রবাদীর উত্থান। তারা বিমান বাহিনীর সদস্যদের ভিতরে উগ্রবাদের সন্ধান দেওয়ার দাবি করে, বা বাংলাদেশে বর্তমান সময়ে যে বিচ্ছিন্ন ঘটনা তারাই ঘটিয়েছে তাদের মদদে, অথচ তারা এটাকে ফলাও করে আন্তর্জাতিকভাবে যেমন ছড়িয়েছে ঠিক তেমনি জাতিসংঘে তারা নালিশ করেছিল যে বাংলাদেশে উগ্রবাদীর উত্থান ঘটছে, জঙ্গিবাদীর আবার তৎপরতা শুরু হয়ে গেছে। তো তারা জঙ্গিবাদের যে আস্তানা আল কায়দার বিভিন্ন সংগঠন বা ইসলামীপন্থী সংগঠনগুলো বাংলাদেশে আবার পুনঃসংগঠিত হচ্ছে।
তারা জাতিসংঘে নালিশ করেছিল। এবং গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাওয়াজে সেটার উত্তরে বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো চিহ্ন নেই বা জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। ভারতের এই যে চরিত্রগত সমস্যা, এটা 47-এর পরের থেকেই বিভিন্নভাবে বাংলাদেশকে তাদের তাবেদারির ভিতরে নিতে কখনো সরাসরি হস্তক্ষেপ করেছে, কখনো ইনডাইরেক্টলি হস্তক্ষেপ করেছে। এবং জাতীয়তাবাদী দলের ক্ষমতার বাইরে যত সময় শেখ মুজিব বা হাসিনা যতদিন ছিল, বাংলাদেশকে তারা নিজেদের দেশ হিসাবেই মনে করেছে। নিজেরা এই যে যাদের নাম বললাম, এই গুটিকতক মানুষ বা দীনেশ ত্রিবেদীরা যারা আছে, তারা বাংলাদেশকে নিয়ে একটি টেবিল টেনিসের কোর্ট বানিয়ে নিয়েছিল। তারা বল দিয়ে বাংলাদেশকে ধাক্কিয়ে আবার সেই বল গড়িয়ে নিজের কোর্টে রেখে দিয়ে, লং টেনিস নয়, টেবিল টেনিস, একেবারে সীমিত জায়গার ভিতরে তারা বাংলাদেশকে নিয়ে আসতো। এখন চিন্তা করেন, পররাষ্ট্র সচিব অর্থাৎ আমলা, কূটনীতিক, বিশ্লেষক, ভারতের মিডিয়া একসাথে একই গতিতে বাংলাদেশের বিরুদ্ধে এই এমন একটি শক্তিশালী তৎপরতা শুরু করে দিয়েছে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে যেতে বাধ্য হয়। বাংলাদেশ কি বলেছে? শেখ হাসিনা, অর্থাৎ এখানে আর একটু কথা বলে রাখি আমি, শেখ হাসিনা যে ভারতে আছে বা ভারতে আশ্রয় আছে, ভারতে তাকে কি হিসাবে, কোন পর্যায়ের ডিভিশনে তারা রেখেছে, এটা কিন্তু এখনো প্রকাশ করেনি। তারা কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ভারতে আশ্রয় দিয়েছেন, নাকি বাংলাদেশে তিনি যে খুনি, সন্ত্রাসী, মানবতা বিরোধী অপরাধের একজন আন্তর্জাতিক ক্রিমিনাল, আন্তর্জাতিক অপরাধের অপরাধী, সেই হিসাবে তাকে ট্রিট করছে, এটা কিন্তু কখনোই বলেনি। এবং এ যাবৎকাল বাংলাদেশের যত চিঠি দিক, যতভাবে মৌখিক বলুক না কেন, শেখ হাসিনা যে এদেশে হত্যাযজ্ঞ চালিয়ে গেছে, সন্ত্রাসী কার্যক্রম এবং স্বৈরার শাসকের রূপ ধারণ করেছিল, ভারত সে কথা একবারও মুখে উচ্চারণ করেনি, স্বীকৃতিও দেয়নি এবং স্বীকারও করে না। তারা বাংলাদেশের এই শেখ হাসিনা দ্বারা সংগঠিত অপরাধকে অপরাধী মনে করে না। অর্থাৎ শেখ হাসিনা যেটা করেছে সমস্ত কিছুকেই ভারত সরকার বৈধতার চোখে দেখে এবং বৈধতা দেয়, যার জন্য বাংলাদেশ যে নিরিখে শেখ হাসিনাকে অপরাধী হিসাবে ফেরত চাচ্ছে, ভারত শেখ হাসিনাকে অপরাধী হিসাবে ফেরত দিতে নারাজ। তারা চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে তাকে সম্মানিত করা হোক, তার নিরাপত্তা দেওয়া হোক, তার ভিআইপি রূপে থাকার ব্যবস্থা করা হোক। অর্থাৎ শেখ হাসিনা দ্বারা সংগঠিত হত্যাযজ্ঞ, গুম খুন, সরকার চালাতে গিয়ে যত ধরনের ক্রাইম করে গেছে সরকারি মদদে, সেটা ভারত কোনোভাবেই স্বীকৃতি দিচ্ছে না। যার জন্য এখানে এই দৃষ্টিভঙ্গিটাই ভারত বাংলাদেশের চোখে দেখে যেমন ঠিক তেমনি সেটাকে শক্ত অবস্থানে রেখেই শেখ হাসিনাকে তারা সেই উচ্চ মর্গের, উচ্চ পর্যায়ের একজন ভিআইপি প্রতিনিধি হিসাবে দেখে, যার জন্য অপরাধ স্বীকার করে না বলেই বাংলাদেশ যে চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে চাচ্ছে, সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিতে সম্মতি প্রকাশ করছেন। অর্থাৎ শেখ হাসিনাকে তারা সর্বা সব কিছুর ঊর্ধ্বে রেখে বাকি নিম্নে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, স্বাস্থ্য, পারস্পরিক সমঝোতা, পারস্পরিক সহযোগিতা সমস্ত কিছু করবে, কিন্তু সবার ঊর্ধ্বে তারা শেখ হাসিনাকে একটি ময়ূরাক্ষী সিংহাসনে বসিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের চোখে শেখ হাসিনা একজন ভয়ানক দানব, খুনি, অত্যাচারী শাসক ছিলেন। বাংলাদেশের থেকে তার যে মৃত্যুদণ্ড রায় হয়েছে, সেটাও ভারত মেনে নিতে চাচ্ছে না। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তারা শেখ হাসিনাকে আড়ালে রেখে বাংলাদেশের সাথে পুনরায় পূর্বের ন্যায় সমস্ত কিছু চালিয়ে যেতে চাচ্ছে। অর্থাৎ ভারতের এই যে নৈতিক চরিত্রের স্খলন ঘটিয়েছে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে, এটার জন্য সম্পূর্ণ আওয়ামী লীগ দায়ী। এবং আওয়ামী লীগ পরিচালিত হয়েছে যে শেখ পরিবার দ্বারা, পুরা শেখ পরিবার তার জন্য দায়ী।
একটি পরিবার কিভাবে একটি রাষ্ট্রকে ধীরে ধীরে পরনির্ভরশীল করে তুলে ভারতের হাতে এমনভাবে তুলে দিয়েছিল যে ভারতের আমলা কামলা ঝামেলা নন্দগোপাল নন্দনায়ক সবাই বাংলাদেশকে এমনভাবেই দেখে যেন তারা যেটা বলবে সেটা শুনতে বাংলাদেশ বাধ্য। ৭১ সালে পাকিস্তানের থেকে যে স্বাধীন হয়ে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শক্তিশালী একটি রাষ্ট্র, ভারত সেই চোখে কখনো দেখে আসেনি, দেখে অভ্যস্ত নয় এবং ভবিষ্যতেও তারা সেইভাবে সেই সম্মানের চোখে তারা দেখবে না। না হলে একটি রাষ্ট্রকে এই যে বিনা সিকরি বলেন, মিনাল বলেন, কানওয়াল মিনাল পররাষ্ট্র সচিব বা সিনিয়র কূটনীতিক যে বিদ্যাভূষণরা কথা বলছেন, বিনা সিকরি কথা বলছেন, রণধীর জয়সওয়াল যে কথা বলছেন, রণধীর জয়সওয়ালরা তারা সরকারের পক্ষে, তাদের মুখপাত্র হিসাবে রাজনৈতিক কূটনৈতিক ভাষা এগুলোই কথা বলবে। কিন্তু কূটনীতির বাইরে গিয়েও যারা কথা বলছে, বিশেষ করে ভারতের মিডিয়াগুলো যেসব সেন্সিটিভ জায়গায় হাত দিয়ে সরকারকে তুচ্ছ তাচ্ছিল্য তো করছেন, অবমাননা করছেন, এবং সরকার যে নিজের পায়ে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করছেন এবং নিজের মতামতকেই স্বাধীন বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর, চিন্তাধারা, আবেগ বা তাদের চাওয়া পাওয়ার নিরিখেই পররাষ্ট্রের যে শক্ত অবস্থান নিয়ে তাদের কাছে 5 তারিখে শেখ হাসিনার ভারতে বসে যে বিবৃতি সংবাদ সম্মেলন করেছে, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেটাকে ভারত সরকার স্বীকৃতি দেয় না। ভারত সরকার মানতেই রাজি না। ভারত সরকার শুধু একটি জায়গায় হাত দিচ্ছে, সেটা হলো বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশের সন্ত্রাসের মদতদাতা হিসাবে কিভাবে চিহ্নিত করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে কোলঠাসা করে রাখা যায় এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার পররাষ্ট্রনীতি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা স্বরাষ্ট্রনীতি বলেন বা বাংলাদেশের সরকার যেই আসুক না কেন, সব যেন ভারতের জাতাকলে পিষ্ট হয়। ভারতের চিন্তাভাবনা একেবারে নিচু থেকে উঁচু পর্যন্ত সেই একই দৃষ্টিভঙ্গি। অর্থাৎ শেখ হাসিনা নিজেও কখনো তার রাষ্ট্র পরিচালনার যে সময়কালের যে অপরাধ, সেটা যেমন বিন্দু মাত্র এই 1.5 বছরে বা 2 বছরে স্বীকার করে নেয়নি, ভারতও সেটাকে নীরবে সম্মতি জানাচ্ছে, স্বীকার করে নিচ্ছে না। শেখ হাসিনার অপরাধকে তারা অপরাধ মনে না করে, সেটাকে হাইলাইটস না করে, শেখ হাসিনাকে কিভাবে প্রত্যাবর্তন করা যায় এবং শেখ হাসিনাকে ভবিষ্যতে বা শেখ পরিবারকে বাংলাদেশের রাজনীতি কিভাবে পুনর্বাসন করা যায়, সেইটাকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু গুরু মহাদেবেরা বিন্দুমাত্র চিন্তার জায়গা বা চিন্তার চেতনার জায়গাটা উন্মোচন করতে ব্যর্থ হয়েছেন যে আপনাদের এই অভ্যন্তরীণ গোপন দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের খবর তারেক রহমানের কানে আছে এবং বাংলাদেশের যে উদীয়মান রাজনৈতিক প্রেক্ষাপট, যুব সমাজ তৈরি হয়েছে, আপনাদের এই স্বৈরদৃষ্টি শকুনের চোখের যে লাল রাঙানো দৃষ্টি, সেটা সম্বন্ধে ওয়াকিবহাল। অতএব গভীর যতই ষড়যন্ত্রের ভিতরে আপনারা নিপতিত হবেন না কেন, ততক্ষণ আপনারা আপনাদের কবর খুঁড়তে থাকবেন। শেখ হাসিনা নিজের গর্ত খুঁজছে না, আপনারা আপনাদের গর্ত খুঁজছেন। এবং তারেক রহমান যে পথ আবিষ্কার করেছেন, যে পথে রাষ্ট্রকে নিয়ে এগোচ্ছেন, সেই পথ সঠিক আছে এবং সেই পথের অভিযাত্রী পুরা বাংলাদেশ। আপনাদের দালালরা এদেশে আছে, আপনাদের চাটুকার, আপনাদের গুহ্য লেহনকারী, পুচ্ছ লেহনকারী, আপনাদের পোশাক শরবত হিসাবে মদের সাথে মিশিয়ে কিছু মদখোরেরা, মাতালেরা এদেশে আছে। কিছুদিন আগেও দেখলাম এক উম্মাদ বলছেন যে ডক্টর খলিলুর রহমান যে বিবৃতি দিয়েছিল 5 তারিখে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর, সেটার কঠোর সমালোচনা তো করেইছে, বরঞ্চ তার বিরুদ্ধে রূপ ধারণ করেছে তারেক রহমান। এ নিয়ে তাদের ভিতরে অভ্যন্তরীণ ঝইঝামেলি হচ্ছে। খলিলুর রহমান বের হয়ে গেছে, তারেক রহমান ভারতে গেলে খলিলুর রহমান পদত্যাগ করবেন, মানে সরকারের অভ্যন্তরে একটি ঘুণ ধরানো, একটি ভাঙনের সুর দেবার জন্য এদেশে বেশ কিছু
আপনাদের বেতনভোগী লবিস্ট লাগিয়ে রেখেছেন। তার ভিতরে গোলাম মাওলা আছে, সাংবাদিক আলমগীর, আরও বেশ কামাল সাহেব এখন সীমিত হয়ে আসছেন, কখনো সঠিক কথা বলছেন, কখনো হয়তো যখন তার ভিতরে হয়তো ভয় ঢোকে যে শেখ হাসিনা ফিরে আসলে তার নিস্তার নাই, তখন আবার ওই পথে গুণগান গাচ্ছেন। কিন্তু গোলাম মাওলা রনিরা যে পাঁচাটা যে কত বড় কুকুর লবিস্ট, এরা ভারতের অর্থ খাচ্ছে, ভারতের অর্থ খেয়ে বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতমুখী প্রচারণায় লিপ্ত রয়ে গেছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় যেটা, সেটা হলো সম্প্রতি ভারতের যে জনতা ককরোচ পার্টির যে আন্দোলন সংগঠিত হলো, সেই ককরোচ পার্টির অনলাইনে খাবার, তাদের আর্থিক যে সহযোগিতার কোন চ্যানেলের মাধ্যমে আসছিল, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সেই চ্যানেলটি খুঁজে বের করেছেন। সেই চ্যানেল খুঁজে তারা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ, বড় বড় সাপ খুঁজে পেয়ে গেছেন। সেটা হলো কি, ওই একই চ্যানেলে ভারতে থাকা আমলিগের দোসর, আমলিগ সেই স্বৈরা শাসকের শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনার মিত্র গোত্ররা, মন্ত্রিপরিষদ, সচিব, এমপি, চাটুকর, সন্ত্রাসের যে ঢাল, সরকি, লাঠি, ছড়ি যারা আছে ভারতে, একই চ্যানেলে তাদেরও বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ ঢুকেছে ভারতে। চিন্তা করে দেখেন, ঘরের ভিতরে, তাদের ঘরের ভিতরে ভয়ানক কাল সাপ তারা খুঁজে পেয়েছেন। ভারতে বসেই আমলিগ ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার একটি বড় অংশই হলো জনতা ককরোচ পার্টির আন্দোলন। ওই একই চ্যানেলে ভারতের নেতাদের কাছে টাকা এসেছে, সেই টাকাও ককরোচ পার্টির আন্দোলনে আমলিগ নেতারা খরচ করেছে। এর আগের আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ভারতের বাঘা বাঘা যেসব নেতারা এখনও ভারতে আছে, বাংলাদেশের নেতারা ভারতে আছে, তাদেরকে ভারত সরকার নজরদারিতে এনেছিলেন এবং যে 3 জন জেনারেল যেখানে রেখেছিলেন সেখান থেকে স্থানান্তরিত করে ভারতের রয়ের গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে নিয়ে নিয়েছিলেন। এই খবর পাওয়ার পরেই, অর্থাৎ যখন ভারত খুঁজে পেয়েছে যে এদের মাধ্যমে অর্থ আসছে ভারতে, এই আমলিগের থাকা নেতাদের মাধ্যমে, সেই অর্থ ককরোচ পার্টির আন্দোলনে ব্যয় হচ্ছে। কত বড় আত্মঘাতী এবং ভয়ানক চিন্তক বিষয় সেটি তারা খুঁজে পাওয়ার পরেই তারা অভ্যন্তরীণভাবে শেখ হাসিনাকে আর ভারতে রাখতে একবারে উচ্চ পর্যায়ের থেকে মতামত জানানো হয়েছে। ভারতে রাখা শেখ হাসিনার জন্য, ভারতের জন্য নিরাপদ নয় শেখ হাসিনা, বা শেখ হাসিনার সাথে যারা আছে তারা অত্যন্ত কঠোরতার ভিতরে তাদেরকে সংকুচিত করে রেখেছে। আগের মতো খোলামেলা অবস্থানে নেই এবং তাদের পিছনে গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছেন। হাদি হত্যার আসামিদেরকে কেন দিতে চাচ্ছে না ভারত? অর্থাৎ ভারত সরাসরি এর ভিতরে জড়িত। ভারত সরকার যদি হাদি হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করে এবং তারা যদি সত্য কথা বলে দেয়, আন্তর্জাতিকভাবে ভারত একটি খুনি রাষ্ট্র হিসাবে, দাগি আসামি হিসাবে একেবারে হেগের সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের একটি রাষ্ট্র অপরাধী হিসাবে চিহ্নিত হবেন। এই ভয়ে তারা হাদি হত্যার আসামিদেরকেও বাংলাদেশে হস্তান্তর করতে রাজি হচ্ছে না। এই দুইটি জায়গায় শেখ হাসিনা এবং হাদি হত্যার আসামিদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তনের যে শর্ত বেঁধে দিয়েছে জনাব তারেক রহমান বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ভারত এটাকে অত্যন্ত আতঙ্ক হিসাবে নিয়েছে। ভারতের মুখচ্ছবিতে এক কালো জাদুকর হিসেবে আবির্ভূত হয়েছেন তারেক রহমান। অর্থাৎ তারা তারেক রহমানকে যে শিশু ভেবেছিল, অসহায় ভেবেছিল, দুর্বল শাসক হিসাবে মাথার ভিতরে রেখেছিল, তাদের যে বাংলাদেশ একটি অঙ্গরাজ্য হিসাবে তারা সেই দৃষ্টিভঙ্গিতে দেখেন, সেই জায়গা থেকে যে বাংলাদেশ অনেক ঊর্ধ্বে এবং খুব শক্তপোক্ত অবস্থানে দাঁড়াতে পারে, সেটা তাদের বোধে নিতে, বিশ্বাস করতে একেবারেই দুঃসাধ্য, কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এবং সেটাকেই বিনা সিকরি বলছেন অহংকারী এবং রূঢ়। ভাষা দুটো দেখেন, অহংকারী এবং রূঢ়। বিনা সিকরির মতো লোক যখন বাংলাদেশকে
অহংকারী এবং রূঢ় রাষ্ট্র হিসাবে অভিহিত করেন, তাহলে বুঝতে হবে বাংলাদেশ এখন হিমালয়ের সমতলে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ এখন হিমালয়ের অধিবাসী হিসাবে একবার সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই অবস্থান সঠিক, মূল্যায়িত, এবং সেই সাথে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যেসব দালাল চাটুকারেরা ভারতমুখী কথাবার্তা বলছেন, ভারতের পক্ষে কথা বলছেন বা শেখ হাসিনার হয়ে দালালি করছেন, তাদের থেকে সজাগ থাকবেন। কোনো কিচ্ছু না, কোনো বোধ শক্তির বাইরে এসে শেখ হাসিনার বিরুদ্ধে একাট্টা হয়ে থাকতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে একাট্টা হওয়া মানেই স্বৈরা শাসকের বিরুদ্ধে একাট্টা, নৈরাজ্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গুমকারী, হত্যাকারী, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এবং সর্বশেষ ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের রাষ্ট্রকে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসাবে একচ্ছত্র রাষ্ট্র হিসাবে যদি আমরা দাঁড় করিয়ে না রেখে যাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা অভিশপ্ত হিসাবে অভিহিত হব। যার জন্য অভ্যন্তরে যে অবস্থানেই থাকি না কেন, সর্বশেষে যে সরকারের সমস্ত পররাষ্ট্রনৈতিক বিষয়গুলোকে সমর্থন জানিয়ে সরকারকে শক্তিশালী করতে, মানসিকভাবে একজন মেরুদণ্ডপূর্ণ পুরুষ শাসক হিসাবে দাঁড় করাইতে সর্বদাই সরকারের পাশে যেমন থাকবো, ঠিক সরকারের পদক্ষেপগুলোকে শক্তিশালী অবস্থান নিতে আমরা বিবৃতির মাধ্যমে, কথার মাধ্যমে প্রয়োজনে হাত তুলে রাস্তায় গিয়ে আবার সরকারকে সমর্থন জানাবো, এই প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।